সবাইকে স্বাগতম। আজ থেকে শুরু হলো ওয়েবসাইট বিল্ড কোর্স। আমি আপনাদের কোর্স গাইডার জুবের আরাফ, একই সাথে সিইও অ্যান্ড ফাউন্ডার টেক আরাফ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম। এখন কথা হচ্ছে এই ওয়েবসাইট আমরা কি করে বানাবো, এই ওয়েবসাইট বানানোর জন্য আমাদের কি প্রয়োজন এবং আদেও ওয়েবসাইট বানিয়ে কি টাকা ইনকাম করা কি যায় কি যায় না, সে বিষয় নিয়ে আসলে ইন ডিপ আলোচনা করবো আজকে থেকে। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, তারই ধারাবাহিকতায় আজকের এই কোর্সে আমরা আসলে জানাবো একটি ওয়েবসাইট আসলে কি করে বানাতে হয় এবং ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো না হলে একটা ওয়েবসাইট কখনই আমরা বানাতে পারবো না, সে বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করব। সো কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলুন এবার কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট তৈরি করতে কি লাগে। প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করতে যে বিষয়টা প্রয়োজন হয় তার নামটি হচ্ছে ডোমেইন। ডোমেইন ছাড়া আমরা কখনো কল্পনাই করতে পারি না একটি ওয়েবসাইটকে। কেন পারি না, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি। আপনার বাসা বাংলাদেশের ঢাকায়, আপনি ধরে নেন এখন আপনার বাসায় ঢাকায়, আপনার একজন গেস্ট যিনি আপনার বাসায় কখনো আসেনি, তাকে আপনি লোকেশনটি দিয়েছেন আপনার বাসা ঢাকা। তো ঢাকার কোন জায়গায় সেটা কিন্তু আপনি তাকে বলেননি। যদি সে খুঁজতে বের হয় তার কি অনেক সময় লাগবে না? এমনও হতে পারে সে আপনাকে কখনো খুঁজেই পাবে না। ওয়েবসাইটে যে বিষয়টা আমাদের দেখা দেয়, একটা আইপি অ্যাড্রেস থাকে। সেই আইপি অ্যাড্রেসের আদলে সেখানে কিন্তু একটা নাম ব্যবহার করা হয়। যেমন আপনি ধরে নিতে পারেন ইউটিউবের কথা। আপনারা ইউটিউবে যে ভিডিওটা দেখছেন, এই ইউটিউবের কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে। এই আইপি অ্যাড্রেস কি আপনারা জানেন? আপনারা কিন্তু জানেন না। আপনারা কিন্তু সার্চ যখন দেন তখন youtube.com লিখেই সার্চ দেন। এই ক্ষেত্রগুলোতে আসলে ডোমেইন কাজ করে থাকে। তো ডোমেইন কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। এটা হচ্ছে .com ডোমেইন হতে পারে, এটা .xyz ডোমেইন হতে পারে, এটা .net ডোমেইন হতে পারে, .government হতে পারে, .edu হতে পারে, এসব আরও অনেক ডোমেইন হতে পারে। সো এই ডোমেইন সম্পর্কে আমরা একটা বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে ডোমেইনটা কোন কাজে লাগে একটা ওয়েবসাইটে। ওয়েবসাইটের আসলে পরিচিতিটাই বহন করে এই ডোমেইন দ্বারা। সো ডোমেইন কিন্তু একটা ওয়েবসাইটের প্রথম পরিচয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে হোস্টিং। একটি ওয়েবসাইটের প্রাণ কিন্তু আপনারা বলতে পারেন হোস্টিং। হোস্টিং ছাড়া আসলে ওয়েবসাইট কল্পনাই করতে পারবেন না। কারণটা কি এবার আমি জানাচ্ছি। হোস্টিংকে আপনারা একটা মেমোরি হিসাবে ভাবতে পারেন বা একটা এসএসডি হিসাবে ভাবতে পারেন। হোস্টিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে কয়েকটা সাবজেক্ট করে দিয়েছি, যেমন টেক্সট, ফটো, ভিডিও, ফাইল, ইটিসি। এটা একটা সার্ভার। সো এভাবে আমি দিয়েছি। এখন কথাটি হচ্ছে আমি এভাবে কেন দিয়েছি, এখানে দেওয়ার অবশ্যই রিজন আছে, তাই কিন্তু আমি দিয়েছি। হোস্টিং হচ্ছে আসলে এভাবে কাজ করে। আমরা যে ওয়েবসাইটের ভিতরে দেখি, ধরুন আপনারা যে স্ক্রিনটা দেখছেন এই স্ক্রিনটাই একটা ওয়েবসাইট। সো এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ফন্ট ব্যবহার করেছি। আপনারা ধরে নেন আমি এখানে কয়েকগুলো ফটো ব্যবহার করেছি, আমি এখানে একটা ভিডিও ক্লিপ ব্যবহার করেছি। সো এই যে বিষয়গুলো আমি ব্যবহার করেছি আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে হয়। বা আমরা মেমোরিতে কী করি, এই ছবি বা ডকুমেন্ট আমাদের ফাইলগুলো স্টোর করে রাখি না? ঠিক ওয়েবসাইটের ক্ষেত্রে এই ফাইলগুলোকে কিন্তু এক জায়গায় স্টোর করে রাখতে হয়। যে জায়গায় আপনি স্টোর করবেন সেটি হচ্ছে সার্ভার। কিন্তু সবার পক্ষে কি সার্ভার বানানো সম্ভব? বা আমরা একটা নতুন ওয়েবসাইট যখন তৈরি করব তখন কিন্তু আমরা একটা এক্সট্রা সার্ভার কিন্তু নিজে তৈরি করতে পারবো না। তখন কিন্তু আমাদের কি করতে হয়, সার্ভার যারা প্রোভাইড করে তাদের কাছে চলে যেতে হয় এবং তাদের থেকে একটা নির্দিষ্ট স্পেস আপনাদের কিন্তু ক্রয় করে নিতে হয়। ধরতে পারেন সেটা 10 জিবি। সো এই যে 10 জিবি আপনি ক্রয় করেছেন, এই 10 জিবির মধ্যে আপনি যে এলিমেন্টগুলো রাখবেন, টেক্সট, ফটো, ভিডিও যে কোনো কিছু হতে পারে, সেটা কিন্তু হোস্টিংয়ের আওতায় পড়ে। সহজ বাংলা ভাষায় বলতে গেলে হোস্টিং হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করে। সো ব্যাকএন্ডে যে বিষয়টা কাজ করে সেটাই আসলে হোস্টিং। MySQL ডাটাবেস আসলে কাজ করে থাকে ইনফরমেশনের ভিত্তিতে। ইনফরমেশনের ভিত্তিতে আমি এই জন্য বলছি কারণ আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই। সেটা হচ্ছে আমরা যখন ফেসবুক চালাই, ফেসবুকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের কিন্তু নেম দিতে হয়, আমাদের ঠিকানা দিতে হয়, আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হয়, আমাদের মেইল দিতে হয়। এই যে বিষয়গুলো আমরা দিই, এগুলো কিন্তু আসলে একটা ডাটা আকারে থাকে, সেটা কিন্তু এক জায়গায় সেভ থাকে। এই যে ডাটা আকারে সেভ করা হয়, এই ডাটা আকারে সেভ করাটাই হচ্ছে MySQL। ফেসবুকও কিন্তু একটা ওয়েবসাইট, আমরা যেটা মেক করব সেটাও কিন্তু একটা ওয়েবসাইট। সো দুইটা বিষয় কিন্তু একইভাবে কাজ করে, যার কারণে আসলে MySQL ডাটাবেস এটাকে বলা হয়। সো MySQL ডাটাবেস খুবই ইম্পর্টেন্ট। একটা ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে MySQL ডাটাবেজের গুরুত্বপূর্ণ খুবই অবশ্যই। আর এই MySQL ডাটাবেজের মধ্যে কিন্তু সকল ধরনের ইনফরমেশনগুলো থাকে, সকল ডাটাগুলো থাকে আপনার ইউজারদের। তাই MySQL এর আপনার সিকিউরিটিটা খুব হার্ড করতে হয়। সো সে বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব, কীভাবে আসলে MySQL ডাটাবেজের সিকিউরিটিগুলো হার্ড করতে হয় এবং এই জিনিসগুলো কীভাবে সংরক্ষণ করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এটা নিয়ে আসলে বেশি আলোচনা করছি না, আমরা এরপরের বিষয়টা জানবো, সেটা হচ্ছে এফটিপি। এফটিপি আসলে কীভাবে কাজ করে তার আগে আমরা এফটিপির মিনিংটা আমরা জেনে নিই। এফটিপির মিনিংটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন cPanel অ্যাক্সেস দ্বারা ডেভেলপার নির্দিষ্ট কাজটি করতে পারে। আমি এই লেখাটা কেন লিখেছি? এই লেখাটা আমি এই জন্য লিখেছি, যখন আপনার ক্লায়েন্ট
আপনাকে একটা কাজ দিবে, আপনাকে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে বলবে, তখন কিন্তু সে কখনোই cPanel-এর অ্যাক্সেস দেবে না। আপনি কারো দ্বারাই আসলে ওয়েবসাইট ডেভেলপ করতে চান, তখন কিন্তু আপনি কখনোই আসলে এই কাজটা কখনোই করবেন না যা আপনার cPanel-এর অ্যাক্সেস তাকে দিয়ে দিবেন। আপনারা চেষ্টা করবেন cPanel-এর অ্যাক্সেস না দেওয়ার জন্য। আসলে এখানে দিলেও যে খুব বড় সমস্যা হয় এমনটা না, এটা খুব কম পার্সেন্টই আসলে সমস্যা করে। যারা আসলে এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে তারা কখনোই আসলে সমস্যা করে না। তারপরও আমি আপনাদের বলব এই cPanel-এর অ্যাক্সেস কেউ দিবেন না এবং আসলে সাধারণত কেউ দেয়ও না। আপনি যদি ক্লায়েন্টে কাজ করে থাকেন সে কখনো আপনাকে cPanel-এর অ্যাক্সেস দিবে না। সো এই যে দিচ্ছে না, তো সে কাজটা করবে কিভাবে? এই কাজটা আসলে করবে এফটিপি সার্ভারের অ্যাক্সেস দ্বারা। সো এর জন্য আসলে এফটিপি সার্ভারটা আসলে তৈরি করা হয়েছে। এছাড়াও এফটিপি সার্ভারের আরও অনেক কাজ আছে। আমি ইন ডিটেল আসলে এই ভিডিওতে আমি বলছি না, আসলে ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে। তো আজকে আমরা জানলাম একটি ওয়েবসাইট তৈরি করতে আসলে কী বিষয় কাজে লাগে। এখানে আমরা প্রথমে কথা বলেছি ডোমেইন নিয়ে, দ্বিতীয়তে হোস্টিং, MySQL ডাটাবেজ এবং এফটিপি। সো এই 4টা জিনিস কিন্তু একটা ওয়েবসাইটের প্রাণকেন্দ্র। তো আমরা জানলাম আসলে একটা ওয়েবসাইট তৈরি করতে আসলে কোন বিষয়গুলো কাজে লাগে, যে বিষয়গুলো ছাড়া আসলে ওয়েবসাইট কখনো তৈরি করা যায় না, সে বিষয় সম্পর্কে কিন্তু আমরা ইন ডিটেল একটা আলোচনা করলাম। সো এবার আমরা দ্বিতীয় বিষয়টা সম্পর্কে জানবো, একটি ওয়েবসাইট তৈরি করতে কী লাগে তার স্টেপ 2 এখন আমরা একটু আলোচনা করি। প্রথমে যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে HTML, দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এরপর আছে CSS এবং এসহ আরও অনেক কিছু। তো এই যে 3টে বিষয় আমি আপনাদের দেখালাম, এগুলো আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এখন অনেকেই ঘাবড়ে গেছেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে এই জিনিসটা তো খুবই কঠিন। হ্যাঁ বন্ধুরা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু কঠিন, বাট ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ আমাদের এই কোর্সটার মধ্যে আমরা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তেমন একটা ফোকাস দেবো না। আমরা একটা ওয়েবসাইট বিল্ড করে দেখাবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া, এবং আমরা টুকটাক আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শেখাবো আপনাদের, যে ল্যাঙ্গুয়েজগুলো আপনারা খুব সহজে শিখতে পারেন। যেমন নেক্সট আমরা ভিডিওতে আমরা যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে HTML কীভাবে আসলে কাজ করতে হয়, HTML কাজ করে আপনারা কীভাবে আসলে একটা ওয়েবসাইট তৈরি করবেন বা একটা ওয়েব পেজ তৈরি করবেন, একটা ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করবেন, সেই বিষয়গুলো কিন্তু আমি নেক্সট এপিসোডে দেখাবো। তো আজকের ভিডিওতে আমরা আসলে 2টা স্টেপ জানলাম, একটা ওয়েবসাইট আসলে কিভাবে তৈরি হয় এবং একটা ওয়েবসাইট তৈরি করতে আর কি বিষয় লাগে সে বিষয় সম্পর্কে কিন্তু আমরা একটা কমপ্লিটলি ধারণা লাভ করলাম। তো আজকে ভিডিওটা এতটুকুই রাখছি। আমরা নেক্সট ভিডিওতে আসলে HTML সম্পর্কে আলোচনা করব এবং HTML দিয়ে কীভাবে আসলে ওয়েব পেজ তৈরি করা যায়, একটা ওয়েবসাইট তৈরি করা যায়, একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে। তো প্রথম ক্লাস কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই জানাবেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ, এবং আপনারা চাইলে আমাকে ডোনেট করতে পারেন। আমার কোর্স করতে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। আমি নিচে আসলে নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, এখানে আসলে ফোন দিবেন না। সো এই তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।